নর্মালাইজেশনটা হয়নি বলেই তো মুশকিল। নর্মালাইজেশনটা তো হয় না এখানে, না এটা একটা সমস্যা। তো আমি চাইছিলাম যে নর্মালাইজেশনটা হোক, তাহলে দুটো শিফট ঠিক আছে। যেমন এসএসসির ক্ষেত্রে তুমি তো জানো এসএসসি কত মাল্টিপল শিফটে পরীক্ষা হয়। শেষে সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, তাদের খুব একটা সমস্যা হয় না এই কারণে, কারণ যেহেতু নর্মালাইজেশনটা হয়, কারণ তুমি যদি দুটো শিফটে পরীক্ষা রাখো, সেম লেভেল অফ কোশ্চেন মেনটেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। সেটা পিএসসি কেন, সেটা যে কোনো কমিশনের পক্ষে ডিফিকাল্ট। তাই আমি চাইছিলাম আইদার একটা শিফটে পরীক্ষা হয়ে যাক, অথবা নর্মালাইজেশনটা হোক। এটাই আর কি। দেখবে যারা প্রথম শিফটে পরীক্ষা দিতে যাবে তাদের পরীক্ষা তুলনামূলক হয়তো একটু ইজি হয়ে গেল, পরে যারা গেল তাদেরটা একটু ডিফিকাল্ট হয়ে গেল, এটা হয়। ফুড এসআই এর ক্ষেত্রেও ইনফ্যাক্ট যারা দিয়েছো তারা দেখেছো শেষের দিকে শিফট গুলো কিন্তু কোশ্চেন একটু হলেও ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। আচ্ছা, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমার ইংলিশ ট্রান্সলেট করা হয়নি। কয়েকটা ইংরেজি বাংলা দুটোতেই আছে, আবার কিছু আছে শুধু ইংরেজিতে। ঠিক আছে, দেখে নাও কি বলেছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তোমরা জানো সাহিত্যের ওপর আমাদের যে পুরস্কার দেয়া হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ হলো এই বুকার প্রাইজ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ মেনলি ইংরেজি সাহিত্যের জন্য দেয়া হয়। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024-এর উইনার যিনি, তার নাম হলো জেনি এরপেনবেক। জেনি এরপেনবেক তিনি কিন্তু উইনার হয়েছেন। তিনি তার একটা নোবেল যার নাম হলো কাইরোস, তার জন্য কিন্তু এই প্রাইজটা জিতেছেন। তাহলে জেনি এরপেনবেক ইজ দ্য উইনার অফ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এবং তিনি কোন পার্টিকুলার বইয়ের জন্য জিতলেন, কারণ যখন বুকার প্রাইজ দেয়া হয় তখন সেটা অবশ্যই যেমন লেখককে দেয়া হয়, কিন্তু কোন বইয়ের জন্য দেয়া হয় সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবং এটা কিন্তু দেয়া হয়েছে যে বইটার জন্য, সেই বইটার নাম হলো কাইরোস। কিন্তু একটু আগে আমি তোমাদেরকে বললাম, একটু জাস্ট একটু আগেই বললাম যে আমাদের এই যে বুকার প্রাইজ সেটা কিন্তু ইংরেজি সাহিত্যের জন্য দেয়া হয়। এখন জেনি এরপেনবেক যে বইটা লিখেছে কাইরোস, এই বইটা অ্যাকচুয়ালি কিন্তু জার্মান ভাষায় লেখা। তাই ন্যাচারালি বুঝতেই পারছো কি করতে হবে এই বইটার ক্ষেত্রে। অবভিয়াসলি ইংলিশে ট্রান্সলেট করতে হবে। স্যার ফর হার হবে না, ফর হার, হ্যাঁ 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 ফর হার হবে, ঠিকই বলেছো, মহিলা একজন, ঠিক বলেছো, ভেরি গুড সুমন। তার মানে তোমাদের ইংলিশটা রেডি হচ্ছে, ঠিক বলেছো, ফর হার হবে, একদম ঠিক বলেছো। এখানে লেখার ল্যাঙ্গুয়েজটা, গ্রামারটা ভুল আছে, ফর হার নোবেল হবে, কারণ জেনি এরপেনবেক একজন মহিলা। আর এই বইটা ট্রান্সলেট করেছে যিনি, তার নাম হলো মাইকেল হফম্যান। তাহলে মাইকেল হফম্যান কি করেছে, ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করেছে। কেন ট্রান্সলেট করেছে, কারণ আগেই তোমাদেরকে বললাম যে মাথায় রাখবে যে এই যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ সেটা কিন্তু ইংরেজি সাহিত্যের জন্য দেওয়া হয়। জার্মান ভাষায় লেখা কোনো একটা বইয়ের জন্য নিশ্চয়ই দেওয়া হবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, যেটা করেছে মাইকেল হফম্যান। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ঠিক আছে, আর স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করো এই বইটা কিসের ওপর লেখা, তোমরা জানো একসময় আমাদের জার্মানি সেটা কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল, ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি, তাই তো? ওয়েস্ট জার্মানির রাজধানী ছিল বার্লিন, আর ইস্ট জার্মানির রাজধানী ছিল বন। তো সেই সময় এক একটি ছেলে এবং একটি মেয়ে, তাদের ভালোবাসার যে জীবন, তাদের নিয়ে এই বইটা লেখা। সুন্দর বই। ঠিক আছে, এই বইটা কিছুটা আমি একটু পড়েছি, পড়ার চেষ্টা করেছি, সবটা ডেফিনেটলি পড়ার সুযোগ হয়নি, বইটা অতটা অ্যাভেলেবেল নয়, আমি একটু পিডিএফ নিয়ে পড়ার চেষ্টা করেছি। তো অবভিয়াসলি বুকার প্রাইজ পাওয়া বই, বুঝতেই পারছো। চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। এখানে বাংলা করা আছে। আমি বললাম যে তোমাদের কিছু কিছু হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স এর বাংলা তুমি পাবে না, আমার সবটা করা হয়ে ওঠেনি, বাট মোটামুটি 50% 60% কারেন্ট অ্যাফেয়ার্স এর বাংলা আমি করে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স তো খুব একটা সমস্যা হবেও না ইংরেজি পড়ার জন্য, কারণ এখানে তো আর প্রচুর ল্যাঙ্গুয়েজ পড়তে হয় না, মেনলি আমরা ওয়ান লাইনার বেসিসেই পড়ি। নেক্সট চলে যাও। জাস্টিস অনিরুদ্ধ বোস, জাস্টিস অনিরুদ্ধ বোস টু হেড ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি। আচ্ছা, এই যে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, এটা কোথায় আছে? এটা আছে হলো ভোপালে। এটা আছে হলো ভোপালে। ভোপাল কোথায়? ভোপাল হলো আমরা সবাই জানি মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি রয়েছে।
Supreme Court has appointed Justice Aniruddha Bose as the director of the National Judicial Academy, Bhopal. তাহলে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, যে একাডেমিটা মেনলি আমাদের সুপ্রিম কোর্টের অধীনে, আমাদের জুডিশিয়ারির অধীনে কাজ করে, সেখানে ডিরেক্টর করা হয়েছে এই অনিরুদ্ধ বোসকে। He served as an advocate in the Calcutta High Court and was appointed as permanent judge of Calcutta High Court in 2004. 2004 ক্যালকাটা হাইকোর্টের পার্মানেন্ট জাজ তাকে করে দেওয়া হয়েছিল। জাস্টিস বোস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ ঝাড়খণ্ড হাইকোর্ট, এবং ঝাড়খণ্ড হাইকোর্ট যেটি রাঁচিতে অবস্থিত, তার চিফ জাস্টিস হিসেবেও জাস্টিস বোস কাজ করেছেন এবং তাকে প্রেসিডেন্ট অবভিয়াসলি অ্যাপয়েন্ট করেছিল। আমরা জানি আমাদের ভারতবর্ষে যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করেন, তাই তো। তো রামনাথ কোবিন্দ 2018 সালে জাস্টিস বোসকে ঝাড়খণ্ডের চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট করেছিল ঝাড়খণ্ড হাইকোর্টের, এবং তিনি ক্যালকাটা হাইকোর্টেও দীর্ঘদিন কাজ করেছেন। নামটা শুনে বুঝতে পারছো তিনি কিন্তু বাঙালি অবভিয়াসলি। আর আমাদের ভোপালে অবস্থিত যে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, তার ডিরেক্টর করা হয়েছে এই বাঙালি জাজকে। আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। সঞ্জয় নাহার took away as ASOCHAM president. ASOCHAM এর ফুল ফর্ম কি? দ্য অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। এরা মেনলি একটা ইন্ডাস্ট্রি মানে রিলেটেড বডি, ঠিক আছে। আমাদের যে ট্রেড ইন্ডাস্ট্রি হয় সেটা নিয়ে এরা কাজ করে, খুব ইম্পর্টেন্ট একটা বডি। তাদের নতুন প্রেসিডেন্ট করা হলো মিস্টার সঞ্জয় নাহারকে। এখানে এইটুকুনি তোমাদের পড়ে রাখলেই হবে। নেক্সট চলে যাই, এখানে একটা মিলিটারি এক্সারসাইজের কথা বলা হয়েছে। এটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হচ্ছে? না, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হচ্ছে। এক্সারসাইজটার নাম কি? এক্সারসাইজটার নাম হলো শক্তি। মিলিটারি এক্সারসাইজ কেন? কারণ এটা মিলিটারির মধ্যে হচ্ছে। তোমরা জানো আমাদের কিন্তু বিভিন্ন এক্সারসাইজ হয়, যেমন মিলিটারি এক্সারসাইজ হয়, যেমন নেভি এক্সারসাইজ হয়, যেগুলোকে আমরা বলি নেভাল এক্সারসাইজ। তারপর তোমরা দেখবে আমাদের এয়ার ফোর্সের এক্সারসাইজ হয়। তো এগুলো আমাদের হয় জেনারেলি। এখানে দুটো দেশের মধ্যে হচ্ছে, ভারত এবং ফ্রান্সের মধ্যে, যার নাম হলো শক্তি। আচ্ছা, এটা কততম এডিশন? এটা 7th এডিশন হচ্ছে, 7ম সংস্করণ। আর এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে একটা ফুললি ডেভেলপড মডার্ন ফরেন ট্রেনিং নোট। এটা কোথায় আছে? মেঘালয়তে আছে। জায়গাটার নাম হলো উমরই। তাহলে যদি জিজ্ঞেস করে যে এই শক্তি বলে যে এক্সারসাইজটা ভারত এবং ফ্রান্সের মধ্যে হলো, সেটা কোথায় হলো? সেটা হলো মেঘালয়। স্যার স্ট্যাটিক জিকে আজ করাবেন? স্ট্যাটিক দিকে কালকের ক্লাসে করাবো, ঠিক আছে প্রীতম? কালকে স্ট্যাটিক জিকে করাবো, ঠিক আছে। আজকে আমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স করে নিই, কালকে স্ট্যাটিক জিকে করাবো, আর কিছু কোশ্চেন আনসার করবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আনসার করবো, কেমন? চলো, কালকে একটা তোমাদের ক্লাস হবে, আমি আর একবার ক্লাসে অ্যানাউন্স করে দিচ্ছি। কারণ যেহেতু তোমরা জানো আমাদের তো সোমবার ক্লাস হয় আর মঙ্গলবার ক্লাস হয়, কিন্তু গতকালের ক্লাসটা যেহেতু হয়নি, তো আমি একটু অসুস্থ ছিলাম, ওই জন্য গতকালের ক্লাসটা আমি আগামীকাল নিয়ে নেবো। কখন কি হবে সেটা ইদ্রিস তোমাদেরকে বলে দেবে। অন্যান্য যা ক্লাস আছে তার সাথে একটু ম্যানেজ করতে হবে, তো তাই জন্য আমি এখনই টাইমটা বলছি না। তবে তোমরা মোটামুটি 11টা নাগাদ ধরেই চলো, ঠিক আছে? তার আগে হবে না, খুব সকালে কিছু হবে না, আবার তারপরেও হবে, রাতের দিকে তো হবেই না, ছেড়ে দাও, রাতের দিকে আমার অন্য ক্লাস থাকে। আচ্ছা, এইটা আশা করি সবাই বুঝে গেছো। এবার তোমরা আমাকে বলো তো, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ হয়, কেউ জানো? আরো একটা দুটো নাম বলতে পারবে? একটা এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, একটা ভারতের ভগবানকে নিয়ে, ভগবানের নামে একটা এক্সারসাইজ আছে, কেউ বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর হয়। বরুণ, ঠিক আছে। দুটো এক্সারসাইজ হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যোগা তো নয়, গারুদা হয়, একটা গারুদা, ঠিক আছে। একটা হয় গারুদা আর একটা হলো বরুণা। দুটো এক্সারসাইজ হয়, একটা হলো গারুদা আর একটা হলো বরুণা, ঠিক আছে, মাথায় রাখবে। চলো নেক্সট চলে যাও। NTPC Limited, India's largest power company, is set to unveil a new version of its flagship corporate social responsibility initiative, the Girl Child Empowerment Mission. This program aligns with the Beti Bachao Beti Padhao Save the Girl Child Educate the Girl Child campaign launched by Government of India. প্রথমত বলে রাখি NTPC কি। NTPC টা হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন,
যারা আমাদের তাপবিদ্যুতের উপর সবচেয়ে বড় বলতে পারো পিএসইউ সংস্থা। তো এই এনটিপিসি যারা আছে এরা কর্পোরেট যে সমস্ত বড় বড় কোম্পানি হয় না, তাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বা কিছু সামাজিক কর্তব্য থাকে, সেটাকে বলা হয় সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তারা কাজ করে টিসিএস, কগনিজেন্টের, আইবিএম মতো কোম্পানিরাও দেখবে উইকেন্ডে মাঝে মাঝে ছোট ছোট স্কুলে গিয়ে তারা পড়ায় বাচ্চাদেরকে। তো এইগুলো সিএসআর এর মধ্যে পড়ে, এগুলো সবাইকেই করতে হয়। টাটারা খুব করে এটা, টাটারা এটার জন্য খুব বিখ্যাত। তো এখানে এনটিপিসি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। ইনিশিয়েটিভটার নাম হলো গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন। এবার এই গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশনের মানেটা কি? কিছুই না। ওরা কি করেছে, 40টা লোকেশন চুজ করেছে এবং 16টা রাজ্য জুড়ে এই 40টা লোকেশন আছে, যেখানে ওরা প্ল্যান করেছে অ্যারাউন্ড 8,000 বাচ্চা মেয়ে যারা পড়াশোনা খুব ভালো করে করতে পারছে না, বুঝতেই পারছো পয়সার অভাবে, তাদের পুরোপুরি এডুকেশনের দায়িত্ব ওরা নেবে। অ্যাকচুয়ালি তোমরা জানো আমাদের দেশে একটা স্কিমই আছে, খুব ফেমাস স্কিম, যেটা হরিয়ানা থেকে লঞ্চ করেছিল ভারত সরকার কিছু বছর আগে, যার নাম হলো বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম। কারণ তোমরা জানো হরিয়ানার মতো রাজ্যে কিন্তু একটা মেজর সমস্যা হলো, সেখানে কিন্তু মেয়েদেরকে প্রথমত কন্যা ভ্রূণ হত্যা করা হয়। মানে যখনই সে মায়ের পেটে আছে, জানা যায় যে সেইটা যে বাচ্চাটি আছে সে একটি মহিলা, মেয়ে, তখন তাকে তার ভ্রূণ মেরে দেওয়ার চেষ্টা করা হয়। এটা একটা সমস্যা ভারতবর্ষে রয়েছে রাজস্থান এবং হরিয়ানার মতো রাজ্যে। প্লাস দ্বিতীয়ত তোমরা জানো যে সমস্ত ছোট ছোট মেয়েরা আছেও, তারা সবসময় পড়াশোনা শিখতে পারে না, কারণ খুব পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু এই দুটো রাজ্যে আছে। তুলনামূলকভাবে আমাদের পশ্চিমবঙ্গ অনেক লিবারাল কম্পেয়ার করলে। এবং এই যে সমস্যা থেকে, সেটা থেকে যাতে আমরা বেরোতে পারি, সেই জন্য কিন্তু এনটিপিসি এই উদ্যোগটা নিয়েছে। তাই জন্য বলা হয়েছে এই যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা এনটিপিসি লঞ্চ করছে, মানে যেটার নাম হলো জিইএম মানে গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন, সেটার মূল লক্ষ্য হলো বেটি বাঁচাও বেটি পড়াও যে ইনিশিয়েটিভ, সেটাকে মাথায় রেখে মেয়েদের জন্য পড়াশোনার ব্যবস্থা করা। বুঝতে পারলে? পল্লব কিছু বলছো, বলো। হুম। দেখো, ব্যাপারটা হলো আমি বলবো দুটোই, ঠিক আছে, দুটোই। আহ, এমন নয়, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যারা আলটিমেট প্রাইভেট কোম্পানি, তারা কিন্তু 100% তারা তাদের প্রফিট নিয়ে কাজ করে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তুমি আজকে বলো না যে টাটা, বিড়লা, গোয়েঙ্কা এরা আছে। এই যে আমাদের আমাদের বিড়লার কথা যদি বলি, তোমরা জানো সিকে বিড়লা, বিএম বিড়লার আন্ডারে কিন্তু কলকাতায় অনেক হাসপাতাল আছে, উডল্যান্ড থেকে শুরু করে, কোঠারি থেকে শুরু করে, যারা জানো। তো আমার বক্তব্য হলো, না, পুরোপুরি ভাবে একদম যে মানুষের জন্য কাজ করে, ফিলান্থ্রপিস্ট কাজ করে তা না। রতন টাটার মতো কিছু লোক এক্সেপশন, এনআর নারায়ণমূর্তির মতো লোক এক্সেপশন। তারা সত্যি মানুষের জন্য কাজ করে, কিন্তু এদের মধ্যে একটা ট্যাক্স বাঁচানোর ব্যাপারও আছে। আবার তার সাথে যেহেতু বড় কর্পোরেট, দেখো আলটিমেট প্রাইভেট কোম্পানি মানে তার দেশের জন্য কোনো কর্তব্য দায়িত্ব থাকবে না, সেটাও তো ঠিক নয়। আজকে যেমন আম্বানি বলো, আদানি বলো, ঠিক আছে, এবার সবসময় যে তোমাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিতে হবে এমনটা নয়। তোমরা হয়তো অনেকে, জানি না দেখেছো কিনা, এবার আমাদের যে অলিম্পিকের টিম, অলিম্পিক তো খুব তাড়াতাড়ি শুরু হবে তোমরা জানো, আর 1 মাসের মতো বাকি আছে। ফ্রান্সে এবারে অলিম্পিকের আসর বসছে। তো সেখানে আমাদের যে অলিম্পিকের টিম যাচ্ছে, 100 জনের ওপর অলরেডি আমাদের কোয়ালিফাই করে গেছে, আমরা এক্সপেক্ট করছি আরো কিছু জন যাবে। তাদেরকে কিন্তু স্পন্সরশিপ দিচ্ছে আদিত্য বিড়লা। এছাড়া জিন্দাল বলো, আদানির মতো কোম্পানিও তাদের জন্য করছে। এখন এগুলো কেন করা? অন্য কোনো কারণ নয়। এটা মেনলি দুটো হলো, এক হলো তুমি দেশের টিমের জন্য কাজ করছো, দ্বিতীয়ত তুমি স্পন্সরশিপ দিলে, কিছু টাকাপত্র দিলে, এটা একটা রেসপন্সিবিলিটিও হলো। যদি আমাদের টিম ভালো করে তাহলে ওরা তার কিছুটা গুঁড়ো খাবে। ব্যাপারটা মিলিয়ে মিশিয়েই হয়, ঠিক আছে। একদম কোনো প্রফিটেবিলিটি নেই আমি সেটা বলবো না, এত উদার ভারতের যারা বিজনেসম্যান তারা নয়। বুঝতে পারছো বললো কি বললাম? ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট কি বলছে দেখি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ inaugurated the global headquarters of space sector startup Digantara, which is gearing to launch the first ever space surveillance satellite in Bangalore. আচ্ছা, এটা তোমরা একটু মাথায় রাখবে, এই দিগান্তারা বেসিক্যালি একটা স্টার্টআপ।
এদের কাজ কি বলতো, এই দিগান্তারা কোম্পানিটা অ্যাকচুয়ালি ইসরোর আন্ডারেই আছে। এটাকে মানে লঞ্চও করেছে ইসরোর যিনি চেয়ারম্যান এস সোমনাথ। এদের মেন কাজটা যদি বলো সেটা হলো সার্ভেলিয়েন্স চেক করা। ধরো একটা রকেট আজকে উপরে যাচ্ছে, তো ন্যাচারালি বুঝতেই পারছো অ্যাটমসফিয়ারে তো অনেক সমস্যা থাকে। তো সেটা থেকে ধরো কিছু একটা প্রবলেম হয়েছে, এবার তাহলে প্রবলেম মানে কি, ধরো একটা এখান থেকে একটা রে যাচ্ছে, একটা কিছু সমস্যা হলো, সেটা তাহলে ব্যাক করে চলে এলো, এই ধরনের যে ব্যাপার মানে আলটিমেট অ্যাটমসফিয়ার কেমন, সার্ভেলিয়েন্স কেমন, স্পেসটা ঠিক মতো করে যেতে পারবে কিনা, কোনো সমস্যা আছে কিনা, ফোরকাস্ট কেমন, আবহাওয়া কেমন, সবকিছু নিয়ে একটা বলতে পারো কন্ট্রোল তারা কিন্তু এই কোম্পানিটা করবে। এবং এটা কিন্তু আলটিমেট আমাদের যে স্পেস রিসার্চ তাতে সাহায্য করবে। এটা একটা স্টার্ট আপ কোম্পানি যেটা ইসরোর আন্ডারে রয়েছে, এবং সেই কোম্পানির যে গ্লোবাল হেডকোয়ার্টার মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এদের ব্রাঞ্চ থাকবে, কিন্তু এদের গ্লোবাল হেডকোয়ার্টারটা কিন্তু ব্যাঙ্গালোরে। আর তাদের এই ব্রাঞ্চটাকে যিনি উদ্বোধন করলেন তার নাম হলো এস সোমনাথ। এস সোমনাথকে বলতে তোমরা সবাই জানো, তিনি হলেন ইসরোর চেয়ারম্যান। এই মোটামুটি এখানে বলা হয়েছে। নেক্সট চলে যাই আমরা। জাপান লঞ্চেস e-visa for Indians, enabling 90 days stays for tourism without physical visa stickers, applying via VFS Global। ভিএফএস গ্লোবাল কোম্পানির মাধ্যমে তুমি যদি জাপানের ওই আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করো, তাহলে এখন নতুন একটা ভিসা দেওয়া হচ্ছে, যেটা অবশ্যই 90 ডেজ এর জন্য। 90 ডেজ মানে বুঝতে পারছো খুব মানে লম্বা বড় ভিসা। নর্মালি আমরা দেখেছি 3 বছর 4 বছরের ভিসাও হয়, স্পেসিফিক্যালি যেগুলো ওয়ার্ক পারমিট হয়। ওয়ার্ক পারমিট মানে তুমি যদি এখন জাপানের মতো দেশে কাজ করতে যাও, চাকরি বাকরি সূত্রে যাও, সেক্ষেত্রে তুমি 3 বছর 4 বছরের ভিসা পেতে পারো। আবার তুমি যদি চাও তোমার কাজের জন্য, সেটাকে তুমি নতুন করে আবার এক্সটেন্ডও করতে পারো, মানে ভিসাটাকে রিনিউও করতে পারো 4 বছরের পরে। এখানে মেনলি যেটা দেওয়া হয়েছে সেটা হলো ট্রাভেল ভিসা। ধরো অনেকে তো ঘুরতে ঘুরতে যায়, এখন ঘুরতে গেলে কেউ 90 দিন থাকে না, কিন্তু ম্যাক্সিমাম 90 দিনের ভিসা দেওয়া হচ্ছে। এবং এখন আমাদের যেহেতু তোমরা জানো পেপার কমানো মানে পেপারের ইউজ কমানো কথা ভাবছে বিভিন্ন দেশ, তো এখানে কিন্তু ব্যাপারটা ই ভিসা করে দেওয়া হয়েছে। ব্যাপার কাছে এটা তোমার ল্যাপটপে বা তোমার মোবাইলে থাকবে, তুমি সেটা তোমার জাস্ট অনলাইনে দেখিয়ে দেবে যে তোমার কাছে ভিসা আছে, এবং তারপর তুমি সেই ভিসা নিয়ে অ্যাক্সেস করতে পারবে। এটা একটা সুবিধাও আছে। এখন যেমন ই পাসপোর্ট করার কথাও উঠছে, সেটা হলো সবকিছুই যদি তোমার কাছে মোবাইলে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ভালো। আমি জানি না তোমরা জানো কিনা, তোমরা কি ডিজি লকারের নাম শুনেছো? ডিজি লকার কেউ না কেউ তো শুনবেই। ডিজি লকার যেখানে তুমি আছে যাদের আছে। ডিজি লকারটা কেন? আজকে ধরো ফর এক্সাম্পল সব জায়গাতে তোমরা যদি আজকে ওই পাসপোর্ট বলো, ভিসা বলো, তারপর ওই তোমাদের আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, ভোটার আইডি কার্ড, সবকিছু নিয়ে কি অ্যাক্সেস করা সম্ভব? তুমি এখন যাবে সিমলা ঘুরতে, এখন তুমি যদি সমস্ত কার্ড নিয়ে যাও, তো ন্যাচারালি বুঝতেই পারছো পিক পকেট হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। ডিজি লকারের সুবিধাটা কি? তুমি তোমার মোবাইল খুলে দেখিয়ে দিলে, এটা একটা সুবিধে। এবার এতে কি, এতে যদি বাই চান্স ধরো তোমার যদি আহ মানে কার্ডটা হারিয়েও যায়, মোবাইলটা হারিয়েও যায়, তাতেও তোমার সমস্যা নেই, ওটা তোমার একটা ইউনিক আইডেন্টিটি, ওখানে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবে। আর সবচেয়ে অ্যাডভান্টেজ হলো এটাই যে তুমি যখনই ফিজিক্যালি কোনো কার্ড নিয়ে যাবে, সেটা পাসপোর্ট হোক, আধার হোক, ভিসা হোক, সেটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হারিয়ে গেলে নতুন করে করানোটা আবার কিন্তু খুব ঝামেলা, বুঝতেই পারছো। তো আমার মতে সেইটা এই হিসেবে ডিজি লকার খুব ভালো। তো এইগুলো ফিউচারে আরো হবে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। জিম্বাবুয়ে ডিক্লেয়ার্স এ ন্যাশনাল ডিজাস্টার অ্যাজ এল নিনো কজেস এ সিভিয়ার ড্রট অ্যাফেক্টিং ওভার 2.7 মিলিয়ন পিপল উইথ ফুড শর্টেজ। ঠিক আছে, এই হলো ব্যাপার। পল্লব কি কিছু বলবে? বললে বলো। আচ্ছা, ওরা ওরা ভুল করে পড়ে গেছে। আচ্ছা, এইখানে দেখো মেন যেটা বলা হয়েছে সেটা হলো এল নিনো, লা নিনা, এগুলো তোমরা অনেকে ভূগোলে পড়ে থাকবে। এগুলো হলো বিভিন্ন ওই মহাসাগরীয় আর কি সমস্যা। তো এগুলোর জন্য কিন্তু যেটা হয় সেটা হলো সাডেন ইনক্রিজ অফ হিট বা ডিক্রিজ অফ হিট, মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কিন্তু এই এল নিনো, লা নিনা এগুলো দায়ী। এগুলো সব মহাসাগরীয় স্রোত বলা হয়, ভূগোলের ব্যাপার। তো যাই হোক, তো এই এল নিনোর প্রভাব কিন্তু জিম্বাবুয়েতে ভয়াবহ হয়েছে, এবং এখানে কিন্তু ভয়ঙ্কর ড্রট, যেটাকে আমরা খরা বলি, দুর্ভিক্ষ বলি, সেটা সৃষ্টি হয়েছে, এবং প্রায়
2.7 মিলিয়ন মানুষ তারা কিন্তু খাদ্যাভাবে ভুগছেন। তো সেটার কথা মাথায় রেখে জিম্বাবুয়ে কিন্তু তারা ন্যাশনাল ডিজাস্টার বা জাতীয় দুর্যোগ ঘোষণা করে দিয়েছে। এর কথাটার মানে হলো এটাই যে এবার অন্যান্য দেশ জিম্বাবুয়েকে সাহায্য করবে, এটাই আর কি। ঠিক আছে, চল জিজ্ঞেস করবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে যে এল নিনোর প্রভাবে রিসেন্টলি কোন দেশ দুর্যোগ ঘোষণা করলো, জাতীয় দুর্যোগ ঘোষণা করলো, এরকম প্রশ্ন আসবে। ন্যাচারালি তোমরা আনসার করবে জিম্বাবুয়ে। চল আমরা নেক্সট প্রশ্নে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। পিটার পেলিগ্রিনি বিকামস স্লোভাকিয়ার সিক্স প্রেসিডেন্ট। স্লোভাকিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন পিটার পেলিগ্রিনি। রিসেন্টলি এনাকে শুটও করা হয়েছিল, তোমরা হয়তো অনেকে জানবে। Peter Pellegrini will be Slovakia's sixth president since country gained the independence after the split of Czechoslovakia in 1993. Actually আগে যে দেশটা ছিল সেই দেশটার নাম ছিল চেকোস্লোভাকিয়া। পরে চেকোস্লোভাকিয়া থেকে ভেঙে দুটি দেশ তৈরি হয়, একটার নাম হলো চেক রিপাবলিক আর একটার নাম হলো স্লোভাকিয়া। তোমরা দেখবে এখন যে ইউরো কাপ চলছে দুটো দেশই কিন্তু তারা কিন্তু খেলছে ইউরো কাপে। তো যাই হোক, তো এই দুটো দেশের মধ্যে এই যে স্লোভাকিয়া, এই স্লোভাকিয়াতে কিন্তু নতুন প্রেসিডেন্ট হলেন যার নাম হলো পিটার পেলিগ্রিনি। নামটা মাথায় রাখবে, এখানে আস্তে বোঝার কিছু নেই। আমরা নেক্সট চলে যাই। ইন্ডিয়ার সেকেন্ড গ্লোবাল পোর্ট ইন সিচুয়ে মায়ানমার অ্যাপ্রুভড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। শাহিদ বেসাইতি পোর্ট চাবার অফ ইরান, ফার্স্ট পোর্ট টু কাম আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড. India Ports Global Limited is a subsidiary of Sagarmala Development Company Limited, which is under the Union Ministry of Ports, Shipping and Waterways. এটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। তোমরা হয়তো সাগরমালা প্রজেক্টের নাম শুনেছো। তোমরা জানো বিভিন্ন দেশ, সেই দেশগুলোর কিন্তু বিভিন্ন প্রাইভেট পোর্ট কিন্তু ভারত সরকার নিয়ে নিচ্ছে। যেমন চাবার পোর্ট প্রথম যেটা ভারত সরকার নিয়ে নিয়েছিল, যেটা ইরানে আছে। কারণটা কি? কারণটা হলো এই পোর্টগুলো নিয়ে নিলে সমুদ্রে ভারতের কন্ট্রোল বাড়বে এবং চীনকে কাউন্টার করা যাবে। এবার এই যে সাগরমালা প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হলো মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এর। ঠিক আছে, এবং এই যে মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, তো এদের আন্ডারে অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট আছে, মানে কোম্পানি আছে যার নাম হলো ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড, যারা কিন্তু এইভাবে বিভিন্ন পোর্ট গুলোকে অ্যাকোয়ার করছে। চাবারকে আগেই করেছে, এখন সিটুয়াকে করলো, যেটা মায়ানমারে আছে। কিন্তু সমস্যাটা হলো যখনই তুমি এরকম কোনো বাইরের পোর্টকে অ্যাকোয়ার করবে বা বাইরের কোনো জায়গাকে অ্যাকোয়ার করবে, তার জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কামস আন্ডার এস জয়শঙ্কর, তাদের কিন্তু একটা অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। তো সিটুয়া পোর্টটাকে কিন্তু, মায়ানমারের পোর্টটাকে কিন্তু আগেই অ্যাকোয়ার করে নিয়েছিল ভারত, কিন্তু তার অফিসিয়াল অ্যাপ্রুভাল কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কাছ থেকে এসে গেছে। সো আমরা বলতে পারি নাও অফিসিয়ালি দ্য পোর্ট সিটুয়া অফ মায়ানমার কামস আন্ডার দ্য রেজিম অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছো? চাবারের মতো সিটুয়া কিন্তু সেকেন্ড অফিসিয়াল হয়ে গেল, কারণ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর পারমিশন পেয়ে গেলাম মানে আমরা এটা অফিসিয়াল। কারণ আমাদের দেশ যখন বাইরে কোনো কাজ করে, সেটার জন্য অবভিয়াসলি দেশের বাইরে কোনো কাজ করলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একটা অনুমোদন লাগে। নেক্সট চলে যাও। দ্য এমির অফ কুয়েত হ্যাজ অ্যাপয়েন্টেড শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল শাবাহাস অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ কুয়েত। তোমরা বলবে স্যার নামটা এত বড় কেন? কিচ্ছু করার নেই স্যার, আমাকে এটাই রাখতে হবে, কারণ পার্সিয়ান যে সমস্ত নাম হয়, পার্সিয়ান গালফের দেশ তোমরা জানো, কুয়েত, কাতার, ঠিক আছে, সৌদি আরব, তো এখানের নামগুলো কিন্তু একটু এরকম। ঠিক আছে, কিছু করার নেই, রাখতে হবে, এর কোনো শর্টকাট হবে না। নেক্সট চলে যাও। ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন প্রাবো সুবিয়ান্তো। আচ্ছা, ইন্দোনেশিয়া বুঝতে পারছো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা দেশ। ঠিক আছে, আচ্ছা ইন্দোনেশিয়া সম্বন্ধে যদি আমি দু চারটে কথা বলি, তোমরা কি জানো ইন্দোনেশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় আর্চিপেলাগো? এই আর্চিপেলাগো কথাটার মানে কি? আর্চিপেলাগো কেউ শুনেছো জিনিসটা? আর্চিপেলাগো কথাটার এক্স্যাক্টলি মানে হলো দ্বীপপুঞ্জ। তোমরা জানো জাভা, সুমাত্রার মতো বড় বড় দ্বীপ নিয়ে তৈরি এই দেশ ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন প্রাবো সুবিয়ান্তো। তোমরা আমাকে বলো, যেহেতু ইন্দোনেশিয়া একটা ইম্পর্টেন্ট দেশ, এশিয়ার একটা ইম্পর্টেন্ট দেশ ইন্দোনেশিয়া, এই যে ইন্দোনেশিয়া দেশটি, তাদের রাজধানীর নাম কি এবং তাদের কারেন্সির নাম কি? এখানে কিন্তু দু ধরনের আনসার আসছে, কেউ বলছো জাকার্তা, কেউ বলছো নুসান্তারা। আচ্ছা,
মানে ক্যাপিটাল এখনো পর্যন্ত তোমরা বলেছো, তাই তো? আর কারেন্সি কিন্তু এখনো আসেনি আমাদের থেকে। মাথায় রাখবে, নুসান্তারা কিন্তু এখনো অফিসিয়ালি ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হয়নি, বাট হবে। আজও দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, এখনো কিন্তু ক্যাপিটাল জাকার্তা। নুসান্তারাকে করা হবে, এটা ঠিক, বাট এখনো অফিসিয়ালি হয়নি। আর যদি ইন্দোনেশিয়ার কারেন্সি আমি বলি, তাহলে সেটা হবে ইন্দোনেশিয়ান রুপিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়ান রুপিয়ারা জাকার্তা নিউ হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত হয়নি, বাট ওটা মানে ওটা এখনো মোটামুটি এখনো অফিসিয়াল না হলেও ওটা প্রায় ডিসিশন নেওয়াই হয়ে গেছে, পলিসি নেওয়াই হয়ে গেছে যে নতুন ক্যাপিটাল নুসান্তারাকে করা হবে। অফিসিয়ালি না হলেও মোটামুটি এটা ডিসাইডেড। ঠিক আছে, চল আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। সঙ্গীত নাটক একাডেমি উইল অর্গানাইজ শক্তি ফেস্টিভ্যাল অফ মিউজিক অ্যান্ড ডান্স ফ্রম 9 to 17 April at 7 different শক্তি পীঠস অ্যাক্রস দ্য কান্ট্রি। এক মিনিট দাঁড়াতে জল খাই। এটা আমাদের কথিত আছে যে সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গাতে মানে পড়েছিল এবং সেগুলোকে শক্তিপীঠ বলা হয়। এবার শক্তিপীঠ কিন্তু অনেক আছে, যেমন ধরো জ্বালামুখী মন্দিরও রয়েছে, কন্যাকুমারী এই কামাখ্যাও রয়েছে, ত্রিপুরা সুন্দরী মন্দিরও রয়েছে, অনেক আছে। তো এরকম 7টা শক্তিপীঠ চয়েস করা হয়েছে মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে। সঙ্গীত নাটক একাডেমি এই 7টা শক্তিপীঠে যেটা করবে, একটা নতুন মানে ফেস্টিভ্যাল লঞ্চ হচ্ছে, যেটা অবভিয়াসলি এখন হয়ে গেছে, এটা এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। সেটার নাম হলো শক্তি ফেস্টিভ্যাল। সেটা কিসের ফেস্টিভ্যাল? সেটা নাকি মিউজিক এবং ডান্সের ফেস্টিভ্যাল। এবং সেটা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে? সেটা বিভিন্ন শক্তিস্থল, 7টা শক্তিস্থলে অনুষ্ঠিত হবে। তাহলে শক্তি উৎসব ইজ স্টার্টিং কোথা থেকে শুরু হচ্ছে? 9th এপ্রিল এটা শুরু হচ্ছিল না কামাখ্যা মন্দির থেকে, যেটা গৌহাটিতে আছে। সঙ্গীত নাটক একাডেমি ইজ দ্য ন্যাশনাল একাডেমি ফর পারফর্মিং আর্টস অ্যান্ড দ্য অটোনোমাস বডি অফ মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা অর্গানাইজ করছে কে? এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল প্রোগ্রাম, বুঝতে পারছো? এটা কিন্তু কোনো মানে প্রাইভেট প্রোগ্রাম নয়, এটা অর্গানাইজ করছে অবভিয়াসলি আমাদের সঙ্গীত নাটক একাডেমি, যারা বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স এবং মিউজিককে বলতে পারো রেকগনাইজ করে। সেই সঙ্গীত নাটক একাডেমি এটা অর্গানাইজ করছে এবং মিনিস্ট্রি অফ আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে এটা করা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। Fintech firm PhonePe has partnered with Nepal's digital wallet service eSeva and Hotel Association of Nepal Han Pokhara to promote digital payments through UPI. দেখো, তোমরা সবাই জানো যে আমাদের ইউপিআই পেমেন্ট কিন্তু নেপাল এবং ভুটানে হয়। এখন ন্যাচারালি এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ঘটেছে, সেটা হলো ফোন পে এরা কিন্তু নেপালের যে একটা মানে ডিজিটাল ওয়ালেট সার্ভিস আছে তার নাম হলো ই সেবা, আর নেপালের হোটেলগুলো যারা কন্ট্রোল করে সেই অ্যাসোসিয়েশন অফ নেপালের সাথে একটা টাই আপ করেছে। যে ব্যাপারটা কি বলতো, ধরো তুমি একটা হোটেলে ঘুরতে গেলে, এবার এখানে যেটা বলা হচ্ছে যেহেতু টাই আপ হয়েছে, সেই হোটেল বললো স্যার আপনি যদি ফোন পে দিয়ে পেমেন্ট করেন তাহলে 10% ডিসকাউন্ট আছে। তোমরা দেখেছো বিভিন্ন ক্রেডিট কার্ড বাটে এরকম ডিসকাউন্ট থাকে, আমি শিওর তোমরা দেখেছো। তো এটা কেন করা হচ্ছে? এটা অ্যাকচুয়ালি এই কারণে করা হচ্ছে যাতে লোকজন একটু বেশি ফোন পেটা ইউজ করে। এবার কি, যেই পাবলিক দেখবে যে আচ্ছা এটা একটা নতুন ডিসকাউন্ট অফার চলছে, এই হোটেলে ফোন পে হলে 10% ডিসকাউন্ট, বা ধরো তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, বললো স্যার আপনি যদি ফোন পে দিয়ে পেমেন্ট করেন তাহলে 2% ডিসকাউন্ট বা 20 টাকা ছাড়, তা ন্যাচারালি লোকজন ফোন পে পেমেন্ট করবে। এগুলো আর কিছুই নয়, ফোন পে কে আরো বেশি প্রমোট করা নেপালের মার্কেটে। এবার তুমি বলবে ফোন পে ইউজ করা যাবে, আমি একবারে বলে দিয়েছি যে তুমি নেপাল এবং ভুটানে অলরেডি ইউপিআই ইউজ করতে পারো। তা তুমি যদি নেপাল এবং ভুটানে ইউপিআই ইউজ করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে ফোন পে না ইউজ করার কিছুই নেই। ক্লিয়ার? বোঝা গেল কিনা কনফার্ম করো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এগুলো চলে। আমি জানি না তোমরা কেউ ফ্লিপকার্ট বা অ্যামাজনে জিনিসপত্র কেনো কিনা, নিশ্চয়ই কেনো।
তোমরা কি কখনো দেখেছো এসবিআই এর ক্রেডিট কার্ডের উপর 10% ছাড় এরকম দেখেছো লেখা? আমি শিওর দেখেছো, না দেখার কিচ্ছু নেই। আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড 10% ছাড়, ঠিক আছে, এই ফোনের ওপর। ফোন টোন মোবাইল টোবাইল দেখবে, দেখবে লেখা আছে স্পেশাল অফার ফর অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড হোল্ডার্স, এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড। কেন? কারণ এইচডিএফসি ব্যাংক দেখছে তার ক্রেডিট কার্ড ইউজ করা লোকে কমিয়ে দিচ্ছে। তাহলে যদি আজকে ফোনের উপর 10% অফার দেয়, 3-4 হাজার টাকা কম, ন্যাচারালি লোকজন করবে। অ্যাক্সিস ব্যাংকে ডিসকাউন্ট বেশি দেয়, বিশেষ করে ক্রেডিট কার্ডে। তার মানে সুবিধাটা কি? তাহলে লোকে এবার সেটা ইউজ করবে। এই সমস্ত কোম্পানিগুলো তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য এই সমস্ত কাজ করে থাকে। নেক্সট চলো। French automaker Citroën has appointed former Indian captain Mahendra Singh Dhoni as the brand ambassador of Citroën India. Citroën ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হলো। বাই দ্য ওয়ে, Citroën কি? Citroën হলো একটা ফ্রেঞ্চ কোম্পানি। তুমি বলবে স্যার ফ্রেঞ্চ কোম্পানি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, মানে হচ্ছে কিছুই বোঝানো হচ্ছে না। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো আমাদের তো বিভিন্ন গাড়ি কোম্পানি বিভিন্ন, যেমন ধরো হুন্ডাই, তোমরা জানো হুন্ডাই কোথাকার কোম্পানি? সাউথ কোরিয়ার কোম্পানি। তারপর ধরো সাউথ কোরিয়া একটা বিখ্যাত কোম্পানি, এখন কলকাতার বাজারে প্রচুর গাড়ি, তোমরা জানো কিয়া, কিয়া মোটরস কোথাকার কোম্পানি? সাউথ কোরিয়ার কোম্পানি। আবার যদি তুমি দেখো যে আমাদের যে এই কোম্পানিটা আছে না, ওই হোন্ডা, হোন্ডা হলো জাপানের কোম্পানি, টয়োটা হলো জাপানের কোম্পানি, তেমন সিটারেন হলো একটা ফ্রান্সের কোম্পানি। তো এই সিটারেন এদের যে ভারতের সেগমেন্ট ইন্ডিয়ান, মানে বলতে পারো সিটারেন ইন্ডিয়া, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ধোনিকে। চল নেক্সট চলে যাও। ইন্ডিয়ান মিল্ক ব্র্যান্ড নন্দিনী has been announced as the sponsor of national cricket team of Scotland and Ireland for the upcoming T20 World Cup. Karnataka Milk Federation is famous for Nandini brand for its dairy products. একটা জিনিস মাথায় রাখবে, তোমরা সবাই যে কোম্পানির নাম শুনেছো সেটা হলো আমুল। এবার আমুল কোম্পানিটা অ্যাকচুয়ালি গুজরাট কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তৈরি হয়েছে, এবং ঠিক নন্দিনীও কিন্তু একটা আমুলের মতোই অর্গানাইজেশন, যারাও কিন্তু দুধ, তাদের দুধ খুব ফেমাস বিশেষ করে দক্ষিণ ভারতে। আর এরা কিন্তু কর্ণাটকের মিল্ক ফেডারেশন আন্ডারে পড়ে, খুব ফেমাস এরা। তো এই যে পার্টিকুলার কোম্পানিটা, এরা কিন্তু স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের যে T20 ওয়ার্ল্ড কাপের টিম, তাদের টিমকে অফিসিয়াল স্পন্সর করেছে। তোমরা জানো আফগানিস্তান টিমকে স্পন্সর করেছে আমুল, তো এই এদেরকে আবার স্পন্সর করেছে নন্দিনী। এবার এই যে T20 ওয়ার্ল্ড কাপ, তোমরা তো জানো T20 ওয়ার্ল্ড কাপ আজকে সকালবেলা অনেকে খেলা দেখলে, বাংলাদেশ চলে হেরে গেল আফগানিস্তানের কাছে, মানে আফগানিস্তান সাউথ আফ্রিকা সেমিফাইনাল হবে, ইন্ডিয়া ইংল্যান্ড সেমিফাইনাল হবে, তাদের মধ্যে যে জিতবে তারা ফাইনাল খেলবে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, T20 ওয়ার্ল্ড কাপ 2024 will be hosted by the West Indies United States from June 1 to 29। এই শনিবার ফাইনাল আছে। হ্যাঁ বলো বলো, কি বলছো বলো। কর্ণাটকের প্রোডাক্ট, হ্যাঁ। হ্যাঁ একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, কর্ণাটকে নন্দিনীর একটা একাধিপত্য রয়েছে। আবার উল্টো ভাবে তুমি দেখবে তোমার এও তাই, গুজরাটেও কিন্তু তুমি সেই হিসেবে আমুলকে দেখতে, এই নন্দিনী দেখতে পাবে না, ওখানে আমার আমুল খুব বেশি পপুলার। ঠিক আছে, তবে নন্দিনীটা কিন্তু মেনলি দক্ষিণ ভারতেই দেখা যায়। আমি দক্ষিণ ভারতে কেরালা তামিলনাড়ুতে গিয়ে নন্দিনী প্রোডাক্ট দেখেছি, ভালো প্রোডাক্ট, নো ডাউট। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। হ্যাঁ হ্যাঁ একদম। ইনফ্যাক্ট রিসেন্টলি যখন ভোট হলো, এই ভোটেও কিন্তু নন্দিনী একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, এবং নন্দিনীকে আরো উন্নত উন্নত করা হবে সেটার কথা বলে কংগ্রেস কিন্তু ভোটে যেত, মানে কংগ্রেসের ভোটের যে এজেন্ডা তার মধ্যে নন্দিনী উন্নতিকরণও রয়েছে। তো নন্দিনী কিন্তু একটা মানে সেন্টিমেন্ট, যেমন আমুল গুজরাটের কাছে একটা সেন্টিমেন্ট, সেই হিসেবে। চলো নেক্সট চলে যাও। Norwegian Casper Ruud defeated Stefanos Tsitsipas to win Barcelona Open, the biggest title of his career। দেখো ক্যাসপার রুট অনেকগুলো টাইটেলই কিন্তু ফাইনাল খেলেছে, বাট এটাই হলো প্রথম টাইটেল যেখানে ও জিতলো অফিসিয়ালি। ঠিক আছে, যদিও তোমাদেরকে খুব একটা এই সমস্ত টুর্নামেন্ট না মনে রাখলেও চলবে, তবে মেনলি গ্র্যান্ড স্ল্যামের যে 4টে টুর্নামেন্ট, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন, এই 4টে ওপেনে ছেলেদের এবং মেয়েদের মধ্যে কারা জিতলো সেটা একটুখানি তোমরা মাথায় রাখবে। এবং টেনিসে আর একটা টুর্নামেন্ট হয় যেটা কাপ, যেটাকে আমরা বলি, একটা ছেলেদের হয় ওটা হলো ডেভিস কাপ, একটা মেয়েদের হয় সেটা বিলি জিন কিং কাপ। এই দুটো কাপই তোমরা একটু দেখে রাখবে।
নেক্সট চলে যাই। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু inaugurated 2 day scientific congress and homeopathic seminar on World Homeopathy Day on 10th April 2004। 10ই এপ্রিল 2024 দিল্লিতে একটা মানে ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে যেহেতু 10ই এপ্রিল, সেই দিন কিন্তু একটা কনফারেন্স হয়েছিল। সেটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা ভারতে কিভাবে হতে পারে, হোমিওপ্যাথিক রিসার্চ কিভাবে বাড়ানো যেতে পারে, কতগুলো হোমিওপ্যাথিক হসপিটাল তৈরি করতে হবে, এটা নিয়ে একটা কনফারেন্স বা মিটিং ছিল, যেটাকে ইনাগুরেট করলেন দ্রৌপদী মুর্মু, ভারতের প্রেসিডেন্ট। The homeopathic seminar is being organized in the Yashobhumi Conventional Center, দ্বারকা, নিউ দিল্লি। এটা কোথায় হয়েছে সেটা একটু দেখে নাও। ইয়াশোভূমি কনভেনশন সেন্টার, দ্বারকা, নিউ দিল্লিতে এটা অর্গানাইজ হয়েছে। আর হোমিওপ্যাথিক সেমিনারের থিম কি? এম্পাওয়ারিং রিসার্চ, এনহ্যান্সিং প্রফিসিয়েন্সি, হোমিওপ্যাথিক সিম্পোসিয়াম। ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে আমরা সেলিব্রেট করি 10ই এপ্রিল 2024। ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে থিম ছিল হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। Italian Prime Minister Giorgia Meloni has invited PM Modi for the G7 summit to be held in June. The 50th G7 summit is scheduled to be held from 13 to 15 June 2024 in the city of Fasano in Apulia. মাথায় রাখবে G7 সামিটে কিন্তু অফিসিয়ালি ভারত এখানকার কোনো মেম্বার নয়, কিন্তু G7 সামিটে রিসেন্টলি ভারত সহ আরো কিছু দেশকে ইনভাইট করেছিল ইতালি। এবার কিন্তু ইতালিতে G7 সামিট হলো এবং ইতালির সাথে যেহেতু ভারতের সম্পর্ক খুব ভালো, তাই ভারতকে ইনভাইট করা হয়েছিল। তোমরা তো জানো এটা নিয়ে একটা মিমও হয়ে গিয়েছিল, সব ফেসবুকে আমি দেখছিলাম। মেলোডি বলছে, মেলোডি মোদি আর এই তোমার মেলোনি একই হয়ে গেছে মেলোডি, তো দেখছিলাম। তো এটা কিছুই না, এটা হলো ইনভাইট করা হয়েছে এবং ভারতের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা আরো বেটার হবে। ডেফিনেটলি G7 এ ভারত পার্ট নয়, আগে এটা G8 ছিল, রাশিয়া বেরিয়ে যাওয়ার পর এটা G7 হয়ে গেছে। আর কোন কোন দেশ এবার পার্টিসিপেট করলো দেখে নি। ভারত ছাড়াও আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ইজিপ্ট, ভারত অলরেডি আছে, কেনিয়া, সাউথ আফ্রিকা, টিউনিশিয়া, ইউক্রেন, এই সমস্ত দেশ, এবং তার সাথে আফ্রিকান ইউনিয়নকে কিন্তু ইনভাইট করা হয়েছিল G7 এ। তার মানে এটা কেউ G7 এর পার্ট নয়, কিন্তু G7 বৈঠকে এদেরকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, ব্যাস এইটুকুনি। নেক্সট চলে যাও। তামিলনাড়ু গভর্নর RN Ravi inaugurated the Porambir Chakra Garden at Kachi Mahaswami Vidya, এটা কি মহাস্বামী বিদ্যা মন্দির in Tambaram. The garden showcases the history and the statue of 21 Porambir Chakra awardee. Actually কি বলতো, পরমবীর চক্র তোমরা জানো আমাদের দেশে যুদ্ধের সময় যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যে রেকগনিশন দেওয়া হয়, পরমবীর চক্র সবচেয়ে ওপরে, তারপর মহাবীর চক্র, তারপর বীর চক্র। আর শান্তির সময় বা পিস টাইমে দেওয়া হয় সবচেয়ে উপরে যেটা, সেটা অশোক চক্র, অশোক চক্রের পর কীর্তি চক্র, তারপর শৌর্য চক্র। তো পরমবীর চক্র যারা পেয়েছেন তাদের কন্ট্রিবিউশন সম্বন্ধে আমরা অনেকেই জানি না। তাও তো তোমরা বিক্রম বাদ্রার নাম শুনেছো, কারণ বিক্রম বাদ্রাকে নিয়ে সিনেমা হয়েছে। কিন্তু তোমরা বলো তো কতজন পরমবীর চক্র তাদের কন্ট্রিবিউশন সম্বন্ধে জানো? যে মানুষটা 1962 সালে ভারত চায়না যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে যথেষ্ট ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছিল, তাদের সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই জানি না। তো তাদের মেনলি কি কন্ট্রিবিউশন, তাদের একটা স্ট্যাচু রাখা হয়েছে এবং তার নিচে তাদের ডিটেলে তাদের কি মানে কন্ট্রিবিউশন দেশের প্রতি, সেগুলো সব ডিটেলে মানে শোকেস করা হচ্ছে এই গার্ডেনে। নেক্সট চলে যাও। গান্ধীনগর বেসড ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি and France Startbird Aerospace signed a memorandum of understanding to promote innovation in the aerospace defense sector. এটাতে একটা বোঝার কিছু নেই, আমাদের যে এরোস্পেস ডিফেন্স সেক্টর আছে সেটাকে প্রমোট করার জন্য এই আমাদের যে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি তাদের সাথে একটা টাই আপ হচ্ছে স্টারবাস্ট এরোস্পেস, যারা ফ্রান্স বেস তাদের। লেজেন্ডারি ইংলিশ লেফট আর্ম স্পিনার ডেরেক আন্ডারউড পাশে থাকে, খুব বড় খেলোয়াড় ছিল, তার সময় ওয়ান অফ দ্য বেস্ট ছিল, ঠিক আছে। এবং প্রথম দিকে যে 75-79 যে বিশ্বকাপ, সেখানে কিন্তু ডেরেক আন্ডারউড খুব ইম্পর্টেন্ট ছিল, তো মানে অবভিয়াসলি তার ভূমিকা ছিল। তো ডেরেক আন্ডারউড কিন্তু রিসেন্টলি মারা গেছেন, ইংল্যান্ডের খুব বড় একজন লেগ স্পিনার ছিলেন, রিসেন্টলি মারা গেছেন। প্রোগ্রাম ইসরো অ্যাপয়েন্টেড অ্যাজ OpenAI's ফার্স্ট এমপ্লয়ি ইন ইন্ডিয়া। আচ্ছা, OpenAI কোন কোম্পানি? তোমরা সবাই নিশ্চয়ই চ্যাট জিপিটির নাম শুনেছো। এই চ্যাট জিপিটিটা কিন্তু যে কোম্পানি বানিয়েছিল তার নাম OpenAI, যারা কিন্তু মেনলি মাইক্রোসফটের আন্ডারেই কাজ করতো। মাইক্রোসফটের আন্ডারে কাজ করা OpenAI, OpenAI তারা তাদের অর্গানাইজেশন চ্যাট জিপিটি, তারা কিন্তু
তাদের প্রথম ভারতীয় এমপ্লয়িকে হায়ার করেছে। প্রথম ভারতীয় হিসেবে যিনি হায়ার হচ্ছেন তার নাম হলো প্রজ্ঞা মিশ্র। তাই এটা একটু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, প্রজ্ঞা মিশ্র। সন্তোষ কুমার ঝা টু বি নিউ সিএমডি, চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর অফ কঙ্কন রেলওয়ে কর্পোরেশন। আচ্ছা, কঙ্কন রেলওয়ে কর্পোরেশন তোমরা জানো, আমাদের তোমরা যদি কখনো গোয়া যাও, গোয়ার উপকূলটাকে কঙ্কন উপকূল বলা হয়। আর গোয়ার উপকূলের যে ট্রেন যাচ্ছে গোয়ার ওপর দিয়ে, তোমরা জানো বিখ্যাত দুধসাগর ফলস এই রাস্তাতেই পড়ে। তোমরা যদি ইভেন কখনো শালিমার থেকে গোয়া ডিরেক্ট ট্রেনে যেতে চাও, তাহলে ট্রেনটার নাম হয়তো অনেকে জেনে থাকবে, ট্রেনটার নাম হলো অমরাবতী এক্সপ্রেস। আর এই অমরাবতী এক্সপ্রেসে কখনো যদি গোয়া যেতে চাও, মারমাগাঁও বা এইসব স্টেশনে নামার আগে দুধসাগর জলপ্রপাত দেখতে পাবে। কঙ্কন রেলওয়ে মেনলি কানেক্ট করছে কর্ণাটককে এবং মহারাষ্ট্রকে গোয়ার সাথে। তো সেই কঙ্কন রেলওয়ে কর্পোরেশন, তার নতুন সিএমডি হলেন সন্তোষ কুমার ঝা। ইট ইজ এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। কঙ্কন রেলওয়ের কথা বলা হচ্ছে, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ। হেডকোয়ার্টার কোথায় আছে না, বেলাপুর, নবী মুম্বাইতে রয়েছে। নাইশি ট্রাইবি, বা এটাকে নিশিও বলা হয়, নিশি ট্রাইব অফ অরুণাচল প্রদেশ সেলিব্রেটস লংটে ফেস্টিভ্যাল। আচ্ছা, এখানে অরুণাচল প্রদেশে তোমরা জানো বিভিন্ন কিন্তু ট্রাইব বা আদিবাসীরা রয়েছেন। তো নিশি হলো তেমন একটা ইম্পর্টেন্ট ট্রাইব, এবং তাদের একটা খুব বিখ্যাত ফেস্টিভ্যাল যেটা অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়, সেটার নাম হলো লংটে। দেখো, এখানে আমি অরুণাচল প্রদেশে কিছু ফেস্টিভ্যালের নাম বলে দিচ্ছি, যেমন সিয়াং রিভার ফেস্টিভ্যাল, পাংসাউ পাস উইন্টার ফেস্টিভ্যাল, জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক, এটা অনেকবার পরীক্ষায় এসছে। সোলুং, এটা অনেকবার এসছে। নায়োকম, এটা অনেকবার পরীক্ষায় এসছে। লোসার অনেকবার এসছে। জি বুড়িবুত লোকু সাংকেন, এগুলো হলো অরুণাচল প্রদেশের ফেস্টিভ্যাল। আমি তোমাদের একটা স্ট্র্যাটেজিকের ক্লাসে ফেস্টিভ্যাল পড়িয়ে দেবো। নেক্সট চলে যাও, ফিফথ এডিশন অফ ডাস্টলিক, a joint military exercise between India and Uzbekistan to be conducted at Tams district, উজবেকিস্তান। এটা প্রতি বছরই হয়, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে হয়। এটাকে আমরা বলি তাশকান্ত দিল্লি এগ্রিমেন্ট, কারণ দিল্লি হলো ভারতের রাজধানী, তাশকান্ত হলো উজবেকিস্তানের রাজধানী। তো ডাস্ট লিগ এবারও অনুষ্ঠিত হয়েছে, তবে এবার ভারতে অনুষ্ঠিত হয়নি, এবার এটা অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানের তারমেস ডিস্ট্রিক্টে। The National Highway Authority of India has enforced one vehicle one FASTag rule since April 1. অ্যাকচুয়ালি কিছুই নয়, একটা সমস্যা আছে কি, যেমন দেখা যাচ্ছে যে একই ফাস্ট্যাগ বিভিন্ন গাড়ি ইউজ করছে। আবার এমনও প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়িতে, মানে একটা গাড়িতেই বিভিন্ন ফাস্ট্যাগ ইউজ হচ্ছে। ফাস্ট্যাগ কিন্তু মেনলি কিসের জন্য তোমরা জানো, এখন টোল ট্যাক্স গুলো আগে আমরা লাইন দিয়ে টোল দিয়ে যেতাম, এখন যেটা করা হয়েছে ফাস্ট্যাগ যদি থাকে তাহলে অটো পেমেন্ট হয়ে যাবে। তার মানে তুমি গাড়িটা নিয়ে দাঁড়াবে, তোমার যদি ফাস্ট্যাগ তোমার গাড়িতে থাকে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে। দেখবে ওই একটা পাইপ মতো থাকে না, যখন কোনো একটা গাড়ি আমরা টোল ট্যাক্সে নিয়ে যাই, দেখবে একটা পাইপ মতো থাকে, তো এই পাইপটা মেনলি আটকানো থাকে, তারপর অটোমেটিক্যালি তোমার যখন এটা উঠে যাবে তখন তোমার গাড়ি বেরিয়ে চলে যাবে। তো ফাস্ট্যাগ কিন্তু মেনলি করা হয়েছে যাতে টোল প্লাজাগুলোতে যে জ্যাম হয় সেটা যাতে কমানো যায়। আর দ্বিতীয়ত হলো, একটা মেন সমস্যাটা হলো কি, যদি আজকে ফাস্ট্যাগ হয়ে যায় পুরো সিস্টেমটা অটোমেটিক্যালি হয়ে যাবে, পুরো সিস্টেমটা মেকানাইজ হয়ে যাবে। তাই ন্যাচারালি এখানে সুবিধা হলো কোনো মানুষের প্রয়োজন হবে না যে টাকা তুলবে বা এরকম কিছু। তো মেনলি সেটা করার জন্য এবার সেটাকে যাতে আরো স্ট্রিমলাইন করা যায়, তার জন্য ওয়ান ভেহিকেল ওয়ান ফাস্ট্যাগ, যেখানে একটা ভেহিকেলের জন্য একটা ফাস্ট্যাগ ম্যান্ডেটারি, এবং সেটার সাথে ভেহিকেলে পুরো মার্চ করে দেওয়া হবে থ্রু মানে সিস্টেম, সেইটা এখানে করা হচ্ছে, যেটা 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকরী করে দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট চলে যাও, এ বেঞ্চ অফ জাস্টিস সুভাষ বিদ্যার্থী ক্ল্যারিফাইজ দ্যাট কন্যাদান ইজ নট ম্যান্ডেটারি ফর সোলেমাইনেশন অফ ম্যারেজ রুল আন্ডার দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। অ্যাকচুয়ালি এই টার্মটা নিয়ে না আমাদের মনে একটা সংশয় আছে বা কনফিউশন আছে। এই যে কন্যাদান কথাটা বলাটা খুব ভুল, কারণ কন্যাকে তো সেইভাবে দান করা যায় না। একটি মেয়ে ভালোবেসে সে অন্য একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে মানেই যে সে বাবা মায়ের কাছে পর হয়ে গেল, এই কথাটা কিন্তু ঠিক না। ইনফ্যাক্ট তোমরা জানো যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-তে আর একটা কথা ইউজ হতো, সেটা কিন্তু বর্তমানে খুব একটা আমরা বিয়েতে দেখি না। অনেকেই জানবে যারা বিয়ে থার দেখেছো, তো ওটাকে বলে কনকাঞ্জলি। যখন মেয়ে তার শ্বশুর বাড়ি যায়, তখন দেখবে এক মুঠো চাল পেছনে ছুঁড়ে দিয়ে সে বলে যায় যে বাবা মা তোমার ঋণ শোধ করে চলে গেলাম। যেই কথাটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন উঠেছে যে বাবা মায়ের ঋণ এক মুঠো চাল দিয়ে কি সত্যিই শোধ করা যায়? যে বাবা মা জন্ম দিল, যে এত বড় করলো, স্কুলে পড়ালো, হাঁটতে শেখালো, ঠিক আছে, মানুষ করলো, বিয়ে দিল, এক মুঠো চাল দিয়ে নিশ্চয়ই তার ঋণ শোধ করা যায় না, 100 বার করা যায় না। এটা একটা কালচার, এটা একটা বলতে পারো রাসাম।
তো যাই হোক, বাট এই রাসাম কন্যাদান বলো বা কনকাঞ্জলি বলো, এই সমস্ত টার্মস গুলোকে কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 গুলো আছে, এগুলোকে বন্ধ করার কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট এটা একটা ডিক্রি দিয়েছে। এখন প্রশ্ন হলো, তো তার সাথে আমাদের যে হিন্দু ম্যারেজ অ্যাক্টকে এই আমাদের যে তোমার জাস্টিস সুভাষ বিদ্যার্থীর যে বেঞ্চ, তারা কিন্তু আর একটা কথা বলেছে, সপ্তপদী, যেটাকে আমরা সাত ফেরে বলি না, ঠিক আছে, সেটাকে কিন্তু আবার কোর্ট এমফাসাইজ করেছে, কারণ এর মধ্যে কিন্তু কোনো মানে পুরুষতান্ত্রিক সমাজেরও ব্যাপার নেই। আর সপ্ত ফেরি কথাটা তো ভালোই, খারাপ তো এর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, সাত জন্মের সম্পর্ক সেরকম ভাবে হিসেবে দেখানো হয়। তো এটাকে আবার প্রমোট করা হচ্ছে। ঠিক আছে, দেখে নেবে, খুব ইউনিক কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো লাগবে। নেক্সট চলে যাও। ইট ইজ এ ট্রিবিউট টু দ্য হিস্টোরিক প্রাণ প্রতিষ্ঠা সেরিমনি অফ রামলালা ইন অযোধ্যাস রাম মন্দির আর্লিয়ার দিস ইয়ার। The government of India has introduced a limited edition 50-gram colored souvenir silver coin for public sale. The inauguration ceremony took place during the 19th Foundation Day celebration of the state-owned Security Printing and Minting Corporation of India. তোমরা সবাই জানো অযোধ্যায় বিখ্যাত রাম মন্দির, রামলালার মন্দির, রাম মন্দির এবং রামলালার মূর্তি কে নিয়ে একটা কয়েন বার করেছে হলো SPMCIL, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। তোমরা সবাই জানো আমাদের যে 1 টাকার নোট হয় সেটা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রিন্ট করে না, এবং আমাদের যে কয়েন্স গুলো হয় সেগুলোও কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রিন্ট করে। তো সেগুলো সব প্রিন্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য অর্গানাইজেশন কল্ড সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো ন্যাচারালি তারা কিন্তু মেনলি একটা সুভেনার সিলভার কয়েন, একটা রূপোর কয়েন তারা লঞ্চ করছে, যেখানে তুমি রামলালার ছবি দেখতে পাবে বা রাম মন্দিরের ছবি দেখতে পাবে। ঠিক আছে, ব্যাস এইটুকুনি। নেক্সট চলে যাও। লরেন্স ওয়াং উইল টেক ওভার অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নতুন প্রাইম মিনিস্টার হলেন লরেন্স ওয়াং। All We Imagine as Light will be first Indian film to compete at Cannes Film Festival in 30 years. Cannes Festival কোথায় হয়? Cannes Film Festival ফ্রান্সে হয়। আর এদের যে টপ অ্যাওয়ার্ড সেটাকে আমরা বলি পালমে ডিওর। তো এই অ্যাওয়ার্ডটার জন্য মানে এই প্রাইজটার জন্য কিন্তু আবার নমিনেট করা হলো একটা ভারতীয় ছবিকে, এবং সেটা কিন্তু 30 বছর পরে। সিনেমাটার নাম হলো অল উই ইমাজিন অ্যাজ লাইট, এবং এই সিনেমাটা কিন্তু কানস ফেস্টিভ্যাল জিতেওছে। Writer director Payal Kabadia's debut film All We Imagine as Light becomes first Indian film since Saji and Karun Soham to compete for the Palme Award. এবং 94 সালে লাস্ট সাজি এন্ড কারুনের যে একটা সিনেমা ছিল যার নাম ছিল সোয়াম, সেটা কিন্তু কম্পিট করেছিল পালমে ডিওয়ারের জন্য। তারপর 30 বছর পরে আবার একটা সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট সেটা কিন্তু ফাইট করছে। তোমরা বলতে পারো এখনো পর্যন্ত কি কোনো স্যার এরকম সিনেমা আছে, ভারতের কোনো সিনেমা আছে যেটা পালমে ডিওয়ার পেয়েছে, কানস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে। Chetan Anand's Nicha Nagar is the only Indian film to have won Palme d'Or at the Cannes Film Festival in 1946. বুঝতে পারছো, 46 সালে মানে ভারতের স্বাধীনতার আগে চিতান আনন্দের তৈরি এই সিনেমা এটা কিন্তু পালমে ডিওর পেয়েছিল। চলো নেক্সট চলে যাও। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যাজ নমিনেটেড এডুকেটর, অথার অ্যান্ড ফিলান্থ্রপিস্ট সুধা মূর্তি টু দ্য রাজ্যসভা। রাজ্যসভায় কিন্তু তোমরা জানো 12 জন এমন সংসদ থাকেন যারা নমিনেটেড হন, তাই তো? রাজ্যসভায় 12 জন এমন সংসদ থেকে যারা নমিনেটেড হন, সুধা মূর্তিকে রাজ্যসভার সংসদ হিসেবে নমিনেট করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। সুধা মূর্তি হলো এনআর নারায়ণ মূর্তি, ইনফোসিসের ফাউন্ডারের স্ত্রী, এবং তিনি একজন বিখ্যাত ফিলান্থ্রপিস্ট, মানুষের জন্য কাজ করেন, শিক্ষাবিদ। পবন দাভালুরি, হ্যাঁ ঋষি সৌনকের শাশুড়ি, মা নয়, ঋষি সৌনকের শাশুড়ি, ঠিক আছে, ঋষি সৌনকের বউয়ের মা। নেক্সট চলে যাও। Pavan Davaluri, IIT Madras graduate, is new Microsoft Windows 8. মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ তোমরা সবাই জানো, খুব বিখ্যাত, তোমরা নিজেরাও ইউজ করো। সেই উইন্ডোজের নতুন হেড করা হলো যাকে, তিনি একজন IIT ম্যাড্রাসের গ্র্যাজুয়েট, তার নাম হলো পাভান দাভালুরি। Satya Nadella is the chairman and the chief executive officer of Microsoft. It is an American multinational corporation and technology company headquartered in the Redmond, Washington. ঠিক আছে, চলো। Election Commission of India has launched a special campaign in Himachal Pradesh to maximize voter turnout in 414 polling stations which registered less than 60% voting in the last Lok Sabha election. নতুন কিছু না, ইলেকশন কমিশন এটা করেই থাকে। স্পেসিফিক্যালি জোর দেওয়া হয় সেই সমস্ত বুথগুলোর ওপরে যেখানে মানুষ ভোট দিতে কম যায়, কারণ ইলেকশন কমিশন সবসময় চায় যে ভোট দেওয়ার প্রবণতাটা বাড়ুক। সেটার কথা মাথায় রেখে তোমার হিমাচল প্রদেশে এমন কিছু কিছু অঞ্চল আছে যেখানে ভোট খুব কম দেয় মানুষ, তেমন 414টা পোলিং স্টেশনকে রেজিস্টার করা হয়েছে, এবং সেখানে স্পেশাল ক্যাম্পেইনিং করা হয়েছে, মানুষকে অ্যাওয়ার করা হয়েছে কেন ভোট দেওয়াটা ম্যান্ডেটরি দরকার। ঠিক আছে, চল।
মহারাষ্ট্র বিকাম ফার্স্ট স্টেট টু বাই ল্যান্ড ইন কাশ্মীর। অ্যাকচুয়ালি 370 ধারা ওঠার আগে তোমরা জানো, যখন 370 ধারা ছিল তখন কিন্তু কোনো মানুষ বা কোনো রাজ্য সরকার গিয়ে কাশ্মীরে কোনো জমি কিনতে পারতো না। কিন্তু মহারাষ্ট্র রিসেন্টলি জমিটা কিনেছে, আর এখন তো যে কোনো রাজ্য সরকারই গিয়ে কিনতে পারে, কারণ এখন কিন্তু কাশ্মীরের এই যে সেট আপটা ছিল যে অন্য কেউ এসে জমি কিনতে পারবে না, কাশ্মীরের যারা রেসিডেন্ট তারা ছাড়া কাশ্মীরের কেউ জমি কিনবে না, সেটা তো এখন উঠে গেছে। তাই মহারাষ্ট্র প্রথম রাজ্য সরকার যারা কিন্তু কাশ্মীরে গিয়ে জমি কিনলো। Maharashtra is said to become first Indian state to buy land in Union Territory Jammu Kashmir in order to construct a tourist facility for the state's people. এখন ন্যাচারালি এখানে যেটা হবে সেটা হলো ওরা ওদের মতো করে একটা হোটেল বানাবে, যাতে মহারাষ্ট্রের লোকজন যদি যায় তারা একটা সাবসিডাইজ কস্টে সেখানে গিয়ে থাকতে পারে। দ্য জম্মু গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য ট্রান্সফার অফ ল্যান্ড টু দ্য স্টেট গভর্নমেন্ট সাবজেক্ট টু পেমেন্ট অফ 8.16 crore, 8 কোটি টাকা, প্রায় 8 কোটির ওপরে, 8 কোটি টাকা, 8.16 crore কিন্তু এই ল্যান্ডটাকে বিক্রি করে দিয়েছে মহারাষ্ট্র সরকারকে জম্মু কাশ্মীরের সরকার। মহারাষ্ট্র ভবন উড বি কনস্ট্রাক্টেড ইন সেন্ট্রাল কাশ্মীর বাডগাম, ফার্স্ট এভার স্টেট ভবন ইন দ্য ভ্যালি। এবার তোমরা জানো, তোমরা হয়তো কলকাতার দিকে যদি আসো তোমরা দেখবে আমাদের এখানে কিন্তু সিকিম ভবন আছে, আমাদের এখানে ত্রিপুরা ভবন আছে, তো এরকম থাকে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের একটা অফিস থাকে, প্লাস সেখানে অনেকে থাকে। তো মহারাষ্ট্র ভবন কিন্তু কাশ্মীরে অফিসিয়ালি তৈরি হতে থাকছে, কারণ ল্যান্ড অলরেডি কেনা হয়ে গেছে। Before the abrogation of Article 370, only the permanent resident of Jammu Kashmir could buy land to erstwhile state. Obviously তোমরা জানো 370 ধারা আসার আগে শুধুমাত্র যারা জম্মু কাশ্মীরের মানুষ তারাই কিন্তু সেখানে জমি জায়গা কিনতে পারতো, এখন কিন্তু অন্যান্যরাও এসে কিনতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের সাথে কালকে দেখা হবে, কখন দেখা হবে সেটা নির্দিষ্ট আমাদেরকে বলে দেবে। মোটামুটি তোমরা 11টা ধরেই চলো, কালকে আমরা কোশ্চেন আনসার করবো, যদি পসিবল হয় কালকে আমরা কিছু ওই স্ট্যাটিক জিকেরও একটা মডিউল নিয়ে নেব। থ্যাংক ইউ সবাইকে।